where the mind is without fear and the head is held high, where knowledge is free. গুড মর্নিং টু অল অফ ইউ স্টুডেন্টস। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। দ্বাদশ শ্রেণীর অনলাইন ক্লাসরুমে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি শুভ্রবিতান সাহা, মালদা জেলা স্কুলের পদার্থবিদ্যা শিক্ষক। কোভিডের দ্বিতীয় ঢেউয়ে তোমরা কার্যত গৃহবন্দী অবস্থায় আছো। এই করোনা ভাইরাসের দাপটে আমাদের স্বাভাবিক জীবনযাপন অনেকটাই ছন্দপতন ঘটিয়েছে। পুনরায় কবে আমরা এই ভাইরাস থেকে মুক্তি পাবো এখনই সেই অর্থে সেরকম বলা সম্ভব নয়, কিন্তু তোমাদের পঠন পাঠন কিন্তু থমকে থাকলে চলবে না। তোমরা যারা পরবর্তী বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের কথা মাথায় রেখে মালদা জেলা প্রশাসন তথা মালদা জেলা শিক্ষা দপ্তর এক মহতী উদ্যোগ নিয়েছে এবং সেই উদ্যোগটি হলো অনলাইনের মাধ্যমে পঠন পাঠন। তোমরা এই ক্লাস সরাসরি টেলিভিশনের পর্দায় বাড়িতে বসেই তোমরা ফলো করতে পারো এবং আমাদের দৃঢ় বিশ্বাস তোমরা যদি টেলিভিশনে বসে এই ক্লাসগুলো ফলো করো তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে। তো আজকে আমি তোমাদের যেটা পড়াবো, ক্লাস 12-এর ফিজিক্সের ইউনিট 7 পদার্থের দ্বৈত সত্তা ও বিকিরণ, তার প্রথম অধ্যায় আজকে আমি পড়াবো। সেটা হচ্ছে চ্যাপ্টার 1, কোয়ান্টাম তত্ত্ব। এই চ্যাপ্টার শুরু করার আগে আমি একটা কথা বলে দিই, এই চ্যাপ্টারে কিন্তু উচ্চ মাধ্যমিকে 4 নাম্বার আসবে। তো এই চ্যাপ্টারের সম্বন্ধে কিছু বলতে গেলে কোয়ান্টাম তত্ত্ব একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। দেখো, মডার্ন ফিজিক্সে বা আধুনিক পদার্থবিদ্যার যে মূল স্তম্ভ বা মূল আলোচ্য বিষয় সেটা হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব। এর কিন্তু অনেকগুলো টপিকস আছে, যেমন মেকানিক্যাল ব্রাঞ্চ আছে, ইলেকট্রনিক্স ব্রাঞ্চ আছে, কিন্তু তা সত্ত্বেও আধুনিক পদার্থবিদ্যার যে মূল আলোচ্য বিষয় বা মূল স্তম্ভ বলতে পারি সেটা হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব। তো মেনলি কি বিষয়টা নিয়ে ডিল করছে এই কোয়ান্টাম তত্ত্ব, কি আছে এর মধ্যে? কোয়ান্টাম তত্ত্ব বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আণুবীক্ষণিক অর্থাৎ মাইক্রোস্কোপিক পার্টিকেলের কথা, অর্থাৎ পরমাণুর ভেতরের জগতের কথা। পরমাণুর ভেতরের জগতে যে সমস্ত মাইক্রোস্কোপিক পার্টিকেলগুলো আছে সেগুলো নিয়েই মেনলি আলোচনা করে এই কোয়ান্টাম তত্ত্ব। বিংশ শতাব্দীর একেবারে প্রথম দিকে 1905 সালে বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক প্রথম এই কোয়ান্টাম তত্ত্বের প্রবর্তন করেন। দেখো, আলোর তরঙ্গ তত্ত্বের প্রচুর সাফল্য আছে। আলোর তরঙ্গ তত্ত্বের সাহায্যে আমরা আলোর প্রতিফলন, প্রতিসরণ, সমবর্তন এইগুলো আমরা ব্যাখ্যা করতে পারি। এর সাহায্যে আমরা কিন্তু কৃষ্ণমস্তু বিকিরণ বা ব্ল্যাক বডি রেডিয়েশন, অ্যাটমিক স্পেকট্রা বা পারমাণবিক বর্ণালী এবং আলোক তড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক এফেক্ট এইগুলো কিন্তু ব্যাখ্যা করা যায় না। বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক
ব্ল্যাক বডি রেডিয়েশন বা কৃষ্ণমস্ত বিকিরণের ব্যাখ্যা করতে গিয়ে এই কোয়ান্টাম তত্ত্বের কিন্তু প্রবর্তন করেন। এবং পরবর্তীকালে বিজ্ঞানী আইনস্টাইন ফোটন কণা আবিষ্কারের মাধ্যমে বা ফোটন কণার তত্ত্বের আবিষ্কারের মাধ্যমে কিন্তু এই কোয়ান্টাম তত্ত্বের যে থিওরিটা সেটাকে কিন্তু আরেকটু এনলার্জমেন্ট করেন বা আরেকটু বাড়ান, পরিবর্ধন করেন। তো আমাদের এই চ্যাপ্টারে শুরু করার জন্য আমাদের দুটো জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কোয়ান্টাইজড রাশি এবং কোয়ান্টাম। কোয়ান্টাইজড রাশি এবং কোয়ান্টাম এই দুটো বিষয় কি? দেখো, আমাদের ফিজিক্যাল সায়েন্সে বা আমাদের দৈনন্দিন জীবনে আমরা এমন কিছু মেজারেবল কোয়ান্টিটি পাই যেগুলো কিন্তু যে কোনো মানের হওয়া সম্ভব। যেমন ধরো দৈর্ঘ্য, ভর, আয়তন কিংবা ক্ষেত্রফল, এগুলো কিন্তু যে কোনো মানের কিন্তু হওয়া সম্ভব। যেমন কি, যেমন তোমাকে যদি বলি যে তোমার উচ্চতা কত, তুমি আমাকে বললে তোমার উচ্চতা হচ্ছে 167.7 সেন্টিমিটার, ঠিক আছে? এই মানটা কিন্তু ভগ্নাংশ হওয়া সম্ভব, দৈর্ঘ্য। তো দৈর্ঘ্যটা কিন্তু ফ্র্যাকশানে হতে পারে। আবার যদি তোমাকে বলি যে কোনো একটা বস্তুর ভর, ধরো এই বস্তুটার ভর কত, এই বস্তুটার ভর তুমি বললে 10.2 গ্রাম। অর্থাৎ এমন কিছু আমরা ফিজিক্যাল মেজারেবল কোয়ান্টিটি পেলাম যেগুলো কিন্তু মান ফ্র্যাকশানে হওয়া সম্ভব। আবার আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি এমন কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি আছে বা রাশি আছে যেগুলো কিন্তু মান শুধুমাত্র একটা পূর্ণ সংখ্যায় এবং একটা বাছাই করা মানেরই কিন্তু হতে পারে। হ্যাঁ, এবং ওই মানটা আমরা পাই কেমন করে? ওই মানটা আমরা পাই কোনো একটা প্রাথমিক পরিমাণকে পূর্ণ সংখ্যায় গুণ করে আমরা কিন্তু সেই মানটা পাই। যেমন তোমাকে একটা উদাহরণের সাহায্যে বলি, সোজা কথায় বলতে গেলে, ধরো তুমি দোকানে পেন কিনতে গেছো, এবার কাকুকে বললে যে কাকু আমাকে 3.5টা পেন দেন। দেখো, এই পেনের যে সংখ্যাটা, যদিও এর সঙ্গে কোয়ান্টামের কোনো সম্পর্ক নেই, এমনি বোঝানোর জন্য বলছি, পেনের সংখ্যাটা কিন্তু ভগ্নাংশ হওয়া সম্ভব না। সেই রকম তাহলে তোমরা বুঝতে পারলে যে এমন কিছু কিছু রাশিমালা থাকা সম্ভব দৈনন্দিন জীবনে যার মান সেটা কিন্তু একটা পূর্ণ সংখ্যায় এবং কিছু বাছাই করা মানের হতে পারে, যে কোনো মানের কিন্তু হওয়া সম্ভব না। এবং সেই মানটা আমরা পাই কেমন করে? একটা নির্দিষ্ট একটা প্রাথমিক পরিমাপ ধরে নিই, তাকে আমরা কিছুটা পূর্ণ সংখ্যায় গুণ করে, তার সঙ্গে কিছু পূর্ণ সংখ্যা গুণ করে আমরা সেই রাশির মানটা পাই। হ্যাঁ, ওই যে রাশিগুলো যার মান একটা নির্দিষ্ট বাছাই করা মানের হতে পারে সেইগুলোকে আমরা বলছি কোয়ান্টাইজড রাশি। এবং ওই যে প্রাথমিক পরিমাণ যার কাছে আমরা প্রাথমিক পরিমাণটার সঙ্গে কিছু নির্দিষ্ট পূর্ণ সংখ্যা গুণ করে আমরা সেই রাশির মানটা পাচ্ছি, ওই প্রাথমিক পরিমাণটাকে আমরা বলবো কোয়ান্টাম। যেমন কোয়ান্টাম কি? কোয়ান্টাম হতে পারে ভারতীয় মুদ্রা। ভারতীয় মুদ্রাকে আমরা টাকা দিয়ে চিনি। তো এখন বাজারে যে টাকাটা মিনিমাম চলছে সেটা হচ্ছে 1 টাকা। অর্থাৎ তোমাকে যদি বলি তুমি আমাকে 152 টাকা দাও, তাহলে সেটা কিন্তু তুমি আমাকে দিতে পারবে, ঠিক আছে? কিন্তু তোমাকে যদি বলি আমি 152.5 টাকা দাও বা 152.7 টাকা দাও, তাহলে সেটা কিন্তু দেওয়া তোমার পক্ষে সম্ভব না। তার কারণটা কি? তার কারণটা এই যে ভারতীয় মুদ্রা সেটা একটা নির্দিষ্ট, তার একটা প্রাথমিক পরিমাণ আছে, সেটা হচ্ছে 1 টাকা, এবং তার পূর্ণ সংখ্যার অনুপাতে আমরা কিন্তু সেটা পাই। তাহলে এক্ষেত্রে টাকাটা হচ্ছে কোয়ান্টাইজড রাশি, এবং যে এই 1 টাকা মানে যে মিনিমাম যে কোয়ান্টিটিটা সেটা কিন্তু হয়ে যাবে কোয়ান্টাম, ঠিক আছে? আশা করি তাহলে তোমরা বুঝতে পেরেছো। এইবার আমরা ইলেকট্রনের কিছু ধর্মাবলী আমরা আলোচনা করব। ইলেকট্রনের ধর্মাবলী। তো ইলেকট্রনের ধর্ম পড়াতে গেলে তোমাদের যেটা প্রথমেই জানতে হবে সেটা হচ্ছে ইলেকট্রনের আধান। ইলেকট্রনের আধানকে আমরা ছোট হাতের ই দিয়ে লিখি। সেই মানটা হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম এসআইতে, এবং সিজিএসে হচ্ছে 4.8 × 10⁻⁻10 ইএসি সিজিএসে, ঠিক আছে?
এই এর মানটা অর্থাৎ ইলেকট্রনের যে চার্জটা সেটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, সেটা বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের কাজে লাগে। আবার বিভিন্ন পরীক্ষায় আমরা যে আহিত কণার বা বিভিন্ন চার্জ পার্টিকেলের আমরা যে মানটা পাই, অর্থাৎ বিভিন্ন আহিত কণা, সেটা ইলেকট্রন বলে না, ইলেকট্রন ছাড়া অন্যান্য যে সমস্ত আহিত কণা আছে তাদের চার্জটা কিন্তু সেটা কিন্তু একটা কোয়ান্টাইজড রাশি। অর্থাৎ যে কোনো আহিত কণার আধান সেটা হওয়া সম্ভব এই ইলেকট্রনের মানের গুণিতক, ঠিক আছে, ইলেকট্রনের মানের সরল গুণিতক তাকে কিন্তু হতে হবে। তারপর তোমাকে আমি কি বললাম যে তাহলে আহিত কণা, যে কোনো আহিত কণার আধান সেটা হচ্ছে একটা কোয়ান্টাইজড রাশি, এবং তার কোয়ান্টামটা কি, এবং তার কোয়ান্টামটা হচ্ছে ইলেকট্রন। অর্থাৎ যে কোনো কণার আধান সেটা হতে পারে একটা ইলেকট্রনের যে আধান এই তার মানের সরল গুণিতক, ঠিক আছে। যেমন তোমাকে যদি বলি কোনো একটা আধান, কোনো একটা আহিত কণার আধান এটা কিন্তু হতে পারে তোমার 3e, হ্যাঁ, বা -10e বা 1000e, অর্থাৎ ইলেকট্রনের আধানের সরল গুণিতক হতে পারে। অর্থাৎ যে কোনো বস্তুর আধান সেটা অবশ্যই কোয়ান্টাইজড রাশি হবে এবং তার কোয়ান্টামটা হবে হচ্ছে ইলেকট্রন, ঠিক আছে। কিন্তু এটা ভগ্নাংশে কখনো হতে পারে না, অর্থাৎ 1.5e বা মনে করো 3.2e, হ্যাঁ, এইগুলো হওয়া কিন্তু সম্ভব না। আচ্ছা, এবার কোয়ার্ক নিয়ে তোমাদের বইয়ে খুব সংক্ষিপ্ত আলোচনা করা আছে। কোয়ার্কের বিষয়টা যদিও তোমাদের সিলেবাসে খুব একটা বেশি নেই। তো কোয়ার্ক হচ্ছে কি, কোয়ার্ক হচ্ছে এমন একটা প্রাথমিক কণা বা প্রাইমারি পার্টিকেল যেটা কিন্তু প্রকৃতিতে স্বাধীন অবস্থায় কিন্তু এর কোনো অস্তিত্ব নেই। হ্যাঁ, কোয়ার্কের মডেল কি বলেছে, কোয়ার্কের মডেল বলেছে কতগুলো কোয়ার্কের সমন্বয়ে প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন এই কণাগুলো কিন্তু গঠিত, কতগুলো কোয়ার্ক নিয়ে তৈরি হয়। কিন্তু আমাদের এই সিলেবাসে যে আলোচনা করা আছে, আমাদের যে পাঠ্য আলোচনা, সেখানে কিন্তু আমরা ধরে নেব যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনই হচ্ছে বেসিক পার্টিকেল। হ্যাঁ, তার অভ্যন্তরে কী আছে সেটা কিন্তু আমাদের এই মুহূর্তে কিন্তু এখন জানার প্রয়োজন নেই। ঠিক আছে। আচ্ছা, তো ইলেকট্রনের আমরা আধানটা জেনে নিলাম, এইটা হচ্ছে ইলেকট্রনের আধান। ইলেকট্রনের ভরটা তোমাকে জানতে হবে। ইলেকট্রনের ভর বা ইলেকট্রনের আমরা স্থির ভর বলতে পারি m0, সেটা কত, সেটা হচ্ছে 9.1 × 10⁻³ কেজি, ঠিক আছে। 9.1 × 10⁻³ কেজি, সেটা হচ্ছে এসআইতে হলো, এবং সিজিএসে হচ্ছে 9.1 × 10⁻28 গ্রাম। এখানে স্থির ভর কেন বললাম, তার কারণ তোমরা জানবে যে ইলেকট্রনের গতিবেগ যদি আলোর গতিবেগের থেকে অনেক ক্ষুদ্র হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই বিরাম ভর বা স্থির ভর অলমোস্ট ইকুয়াল টু ইলেকট্রনের ভর, তার সঙ্গে সমান হবে, ঠিক আছে। আচ্ছা, এইবার আমাদের জানতে হবে ইলেকট্রনের গতিশক্তি। আচ্ছা, ইলেকট্রন কী হয়, ইলেকট্রন কিন্তু ধনাত্মক তড়িৎ বিভব দ্বারা তীব্রভাবে আকর্ষিত হয়, ঠিক আছে। হ্যাঁ, ইলেকট্রন কিন্তু ধনাত্মক তড়িৎ বিভব দ্বারা তীব্রভাবে আকর্ষিত হয় এবং তীব্রভাবে আকর্ষিত হয়ে সে কিন্তু তীব্র গতিশক্তি অর্জন করে, অর্থাৎ ইলেকট্রনের কিন্তু গতিশক্তি তখন বেড়ে যায়। কিন্তু ঋণাত্মক আধান বা ঋণাত্মক বিভবের মধ্যে দিয়ে যখন ইলেকট্রন যাবে, তখন তার বেগ এবং গতিশক্তি কিন্তু দুটোই কমে যাবে। হ্যাঁ, তো ইলেকট্রনের আমরা গতিশক্তিকে আমরা ইভি এককে প্রকাশ করি, ইলেকট্রন ভোল্ট। 1 ইলেকট্রন ভোল্ট মানে কি, 1 ইলেকট্রন ভোল্ট মানে, তাহলে ইলেকট্রন ভোল্টটা আমরা কাকে বলবো, ইলেকট্রনের গতিশক্তি পরিমাপের একক। সেটা হচ্ছে কি, একটা ইলেকট্রন যখন 1 ভোল্ট বিভব প্রভেদ সম্পন্ন কোনো স্থানের মধ্যে দিয়ে যাবে, তখন সে যা গতিশক্তি অর্জন করবে সেটাই হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ কি বললাম, যে একটা ইলেকট্রন যখন 1 ভোল্ট বিভব প্রভেদ সম্পন্ন কোনো স্থানের মধ্যে দিয়ে যাবে, তখন সে যা গতিশক্তি অর্জন করবে সেটাই হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ 1 ইলেকট্রন ভোল্ট মানে 1 ইলেকট্রন গুণ 1 ভোল্ট। এখানে যদি আমরা মানগুলো বসিয়ে দিই, ইলেকট্রনের মানগুলো 1.6 × 10⁻19 কুলম ইন্টু 1 ভোল্ট, ঠিক আছে। তাহলে এখানে দেখো কুলম আর ভোল্টেজ গুণ হয়ে জুল হয়ে যাবে,
মানে 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। হ্যাঁ, আচ্ছা, এটা হয়ে গেল 1 ইলেকট্রন ভোল্ট মানে জুলে। এই মানগুলো তোমাদের খুব মনে রাখতে হবে, এগুলো কিন্তু অবজেক্টিভ আসে, ঠিক আছে। আচ্ছা, এবার তোমরা জানো যে এই জুলেরকে যদি আমরা 10⁻7 দিয়ে গুণ করি তাহলে আর্গে চলে আসবে, সিজিএসে হয়ে যাবে আর কি। আর্গটা হচ্ছে গতিশক্তির সিজিএস একক, অর্থাৎ 1.6 ইন্টু 10⁻12 আর্গ, ঠিক আছে। তাহলে একটা জিনিস দেখো, তাহলে ইলেকট্রনের গতিশক্তির একক হচ্ছে ইলেকট্রন ভোল্ট, এর মানটা কিন্তু আমরা জুলে এবং আর্গে কিন্তু বার করেছি। এটা তোমাদের মনে রাখতে হবে, এটা তোমাদের যখন তখন কিন্তু কাজে লাগে। এবং ইলেকট্রন ভোল্টের আরও বড় একক হয়, যেমন এক কেইভি হয়, সেটা হচ্ছে তোমার 10⁻³ ইভি। এক এমইভি হয়, সেটা হচ্ছে 10⁻6 ইলেকট্রন ভোল্ট। তো আশা করি তোমরা জায়গাগুলো বুঝতে পারছো, তোমাদের কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা, এবার আলোক তড়িৎ ক্রিয়া সম্বন্ধে আলোক তড়িৎ ক্রিয়া সম্বন্ধে আলোক তড়িৎ ক্রিয়া সম্বন্ধে বিজ্ঞানী হার্জ এবং অন্যান্য বিজ্ঞানীরা কি পর্যবেক্ষণ করেছিলেন সেটা আমাদের জানতে হবে। 1887 সালে বিজ্ঞানী হার্জ, 1887 সালে বিজ্ঞানী হার্জ কি পর্যবেক্ষণ করলেন? তিনি দেখলেন যে বায়ুশূন্য একটা তড়িৎমক্ষণ নলের মধ্যে যদি তার যে কোনো একটা তড়িৎদ্বারে আমরা যদি অতিবেগুনি রশ্মি ফেলি, তাহলে দেখা যাচ্ছে সেইখানটা, সেই তড়িৎদ্বারের যেখানে আমরা অতিবেগুনি রশ্মিটা ফেলছি, সেখানে কিন্তু কি দেখা যাচ্ছে যে একটা স্ফুলিঙ্গ বা স্পার্ক তৈরি হচ্ছে, ঠিক আছে। তো তিনি মানে অনুমান করার চেষ্টা করলেন যে এই স্পার্কিংটা কেন হচ্ছে। তখন তিনি নিশ্চয়ই বুঝতে পারলেন যে এখানে নিশ্চয়ই কোনো একটা আধান জেনারেট করছে বা একটা চার্জ জেনারেট করছে, যার জন্য কিন্তু এই স্ফুলিঙ্গটা কিন্তু দেখা যাচ্ছে। এবং পরবর্তীকালে এই পরীক্ষাটা হার্জ ছাড়াও অন্যান্য বিজ্ঞানীরা আবার করেছেন, এবং তখন কিন্তু দেখা গেছে যে যদি অতিবেগুনি রশ্মি ক্যাথোডের মতো কোনো তড়িৎদ্বারের ওপর ফেলা হয়, তাহলে দেখা যাচ্ছে যে ক্যাথোডের কিন্তু নেগেটিভ চার্জ কিন্তু কমে যাচ্ছে। ক্যাথোডের ওপর যখনই আমরা এই আলট্রাভায়োলেট রেটা ফেলছি, তখনই দেখা যাচ্ছে যে ক্যাথোডের নেগেটিভ চার্জ কমে যাচ্ছে। কেন? ক্যাথোডের নেগেটিভ চার্জ তখনই কমা সম্ভব যদি না ক্যাথোড থেকে ইলেকট্রন বা নেগেটিভ কোনো আহিত কণা বেরিয়ে আসে, ঠিক আছে। হ্যাঁ, কোনো নেগেটিভ আহিত কণা বেরিয়ে আসলেই কিন্তু ক্যাথোডের নেগেটিভ চার্জ কমা সম্ভব। এবং পরবর্তীকালে সেই ক্যাথোডটা আমরা পটাশিয়াম বা সোডিয়াম দিয়ে তৈরি করেছি। হ্যাঁ, এবং তারপরে তার উপর আলট্রাভায়োলেট রে ছাড়াও অন্যান্য কোনো কম তরঙ্গদৈর্ঘ্য সম্পন্ন আলো, যেমন সবুজ বা নীল, এই সমস্ত আলোকরশ্মি ফেললেও কিন্তু দেখা যাচ্ছে সেম ঘটনা কিন্তু ঘটছে। অর্থাৎ কি দেখা যাচ্ছে যে এই বিজ্ঞানীদের পরীক্ষার দ্বারা কি দেখা গেল যে কোনো একটা মানে আলোর প্রভাবে যখন ধাতব পৃষ্ঠ থেকে কোনো ঋণাত্মক তড়িৎসম্পন্ন আধান বেরিয়ে আসে, তখনই সেই ঘটনাটাকে আমরা বলছি আলোক তড়িৎ ক্রিয়া। কি দেখলাম আমরা? বিভিন্ন বিজ্ঞানীদের পরীক্ষার যে পর্যবেক্ষণ, সেটা হচ্ছে যে ধাতব পৃষ্ঠে যদি আলো ফেলা হয়, তাহলে আলোর প্রভাবে ধাতব পৃষ্ঠ থেকে একটা ঋণাত্মক আধান সম্পন্ন কণা বেরিয়ে আসছে। এই ঘটনাটাই হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া। কিন্তু তখনও কিন্তু জানা যায়নি এই ঋণাত্মক আধান সম্পন্ন কণাটা আসলে কি। এটা কিন্তু ইলেকট্রন, সেটা কিন্তু কেউ বলে দিচ্ছে না। এই ঋণাত্মক আধান সম্পন্ন কণাটা কি সেইটা জেনে বের করার জন্য 1900 সালে বিজ্ঞানী লেনার্ড একটা পরীক্ষা করেন, এবং সেই পরীক্ষাটা কি তার ছবিটা আমি এখানে এঁকে রেখেছি। বিজ্ঞানী লেনার্ড 1900 সালে একটা পরীক্ষা করেন যে ধাতব পৃষ্ঠ থেকে যে ঋণাত্মক আধান সম্পন্ন কণাটা বেরিয়ে আসে, সেই কণাটা আসলে কি। আচ্ছা, তার জন্য আমরা লেনার্ডের এক্সপেরিমেন্টের স্ট্রাকচারটা এখানে এঁকে রেখেছি। তো উনি কী নেন?
উনি প্রথমেই একটা জি একটা বায়ুশূন্য একটা তড়িৎমক্ষণ নল নেন এবং সি হচ্ছে ক্যাথোড, যার ভোল্টেজটা হচ্ছে সি, ক্যাথোডের ভোল্টেজটা হচ্ছে -V, তাকে ঋণাত্মক আধানে রাখা হয়েছে ক্যাথোডকে। এবং অ্যানোডটা দেখো গ্রাউন্ডেড করা আছে, অর্থাৎ অ্যানোডের ভোল্টেজ কিন্তু 0, অর্থাৎ ক্যাথোড এবং অ্যানোডের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স কত? ক্যাথোড আর অ্যানোডের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে 0 -V, দ্যাট ইজ +V। ঠিক আছে, অর্থাৎ একটা জিনিস দেখো যে ক্যাথোডের সাপেক্ষে অ্যানোডটা কিন্তু পজিটিভ তড়িৎগ্রস্ত আছে, অর্থাৎ ক্যাথোডটা আছে -V নেগেটিভ বিভবে, আর অ্যানোডটা আছে গ্রাউন্ডেড, অর্থাৎ সে ক্যাথোডের সাপেক্ষে সে পজিটিভ ভোল্টেজে আছে। আর কি আছে এখানে দেখো, একটা কোয়ার্জের জানলা নির্মিত করা আছে। কোয়ার্জের জানলা দিয়ে কি যাচ্ছে? একটা মনোক্রোম্যাটিক সোর্স অফ লাইট বা একবর্ণী আলোকরশ্মি কিন্তু গিয়ে সরাসরি ক্যাথোডে আঘাত করছে, এবং ক্যাথোডে আঘাত করার ফলে কি হচ্ছে, এবার সেটা অতিবেগুনি রশ্মি হতে পারে, আমি একবর্ণী আলোকরশ্মি নিয়েছি, কোনো অসুবিধা নাই। এবার কি হচ্ছে, এবার দেখো ক্যাথোড থেকে ঋণাত্মক আধান সম্পন্ন কণার স্রোত দ্রুত বেরিয়ে আসছে, এবং বেরিয়ে এসে কিন্তু এই অ্যানোডের মধ্যেখানে যে ছিদ্র আছে সেই ছিদ্রের মাধ্যমে সরাসরি বেরিয়ে যাচ্ছে, এবং সরাসরি বেরিয়ে গিয়ে এই পি একটা প্লেট রাখা আছে, সেই পি প্লেটের ওপর কিন্তু গিয়ে চলে যাচ্ছে, ওখানে আছড়ে পড়ছে পি প্লেটের ওপর। এবং পি প্লেটে একটা ইলেকট্রোমিটার লাগানো আছে, অর্থাৎ একটা প্রবাহ পরিমাপক যন্ত্র বলতে পারো, যার সাহায্যে এখানে কত ইলেকট্রন আসছে তার একটা স্রোত এখানে এসে পৌঁছাচ্ছে। তো ইলেকট্রোমিটার যন্ত্রের সাহায্যে সেই ইলেকট্রনের প্রবাহটা বা এই মানে ঋণাত্মক আধান সম্পন্ন কণার প্রবাহটা আমরা মেজারমেন্ট করতে পারছি। আচ্ছা, আর কি করা আছে? এইবার আমাদের পরীক্ষাটা মানে লেনার্ড পরীক্ষার সাহায্যে কি সিদ্ধান্তে আসতে চেয়েছেন? লেনার্ডের পরীক্ষাটার সিদ্ধান্তে আসতে চেয়েছেন যে এখান থেকে যে ঋণাত্মক আধান সম্পন্ন কণাগুলো বেরাচ্ছে তার নেচারটা কি, সেটা কি অ্যাকচুয়ালি। তো এখানে তো কারেন্ট পাওয়া যাচ্ছে, তো কারেন্ট পাওয়া গেলে আমাদের কোনো সিদ্ধান্তে আসা সম্ভব না যে ওখানে আধানগুলো কি। তো ওই জন্য উনি কী করলেন, যে অ্যানোড আর প্লেটের মাঝখানে এই মানে তলের সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার ডিরেকশানে একটা ম্যাগনেটিক ফিল্ড তিনি অ্যাপ্লাই করেছেন। তার ফলে কি হবে? ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করার ফলে কি হবে, যে চার্জ পার্টিকেল আছে, চার্জ পার্টিকেল যখনই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে যায় তখন সে একটা ফোর্স গেন করবে, এবং যার ফলে কি দেখা যাচ্ছে যে ফোর্স গেন করার ফলে সেই আহিত কণার যে স্রোতটা সেটা কিন্তু বেঁকে যাচ্ছে, আর ব্যাসার্ধের একটা বৃত্তপথে কিন্তু ঘুরে যাচ্ছে, এখানকার চার্জ পার্টিকেলগুলো কিন্তু ঘুরে যাচ্ছে। হ্যাঁ, এবং কতটা রেডিয়াসে ঘুরবে মানে আর রেডিয়াসটাকে আমরা কিন্তু কন্ট্রোল করতে পারি। এই ম্যাগনেটিক ফিল্ডটা যেটা আমরা অ্যাপ্লাই করেছি তাকে কিন্তু বাড়িয়ে বা কমিয়ে আমরা কিন্তু এই আর ব্যাসার্ধের বৃত্তপথটা, অর্থাৎ এই যে নেগেটিভ কণার সম্পন্ন যে স্রোতটা যে ঘুরে যাচ্ছে বেঁকে যাচ্ছে, এইখানে কিন্তু এই আর রেডিয়াসটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, সেটা আমাদের হাতে আছে। এবং এইখানে এই আর রেডিয়াসের যে কণাগুলো সেখানে কিন্তু সোজাসুজি গিয়ে ডি প্লেটের মধ্যে ধাক্কা খাচ্ছে, এবং সেখানেও একটা ইলেকট্রোমিটার লাগানো আছে, সেখানে আমরা তার প্রবাহটা মেজারমেন্ট করতে পারছি। আচ্ছা, তাহলে এখান দিয়ে যখন ঋণাত্মক আধান সম্পন্ন কণার স্রোতটা যাচ্ছে তখন তার গতিশক্তি কত? ঋণাত্মক আধান সম্পন্ন কণার চার্জগুলো ধরে নাও কিউ। তো সে যখন এই ভি বিভব প্রভেদ সম্পন্ন, এদের দুজনের মধ্যে সি আর এর মধ্যে বিভব পার্থক্য ভি, তো একটা চার্জ পার্টিকেল যার আধান কিউ সে যদি বিভব প্রভেদ সম্পন্ন কোনো স্থানের মধ্যে দিয়ে যায় তখন সে যে এনার্জি গেইন করবে সেটা হচ্ছে কিউ ভি, আধান ইন্টু ভোল্টেজ। ঠিক আছে, আচ্ছা এইবার যেহেতু দ্রুত এগিয়ে যাচ্ছে তখন তার গতিশক্তি কত? সেই কণার গতিশক্তি হচ্ছে ½ mv²। এইটাও গতিশক্তি, এইটাও সে গতিশক্তি অর্জন করছে, এই দুটো সমান। সেক্ষেত্রে আমরা কী পাচ্ছি এখান থেকে? mv² = 2qv। তাহলে m/q মানে কি? 2v/v²। অতএব q/m কত পাচ্ছি? v²/2v। আচ্ছা, তাহলে q/m কত পেলাম? সেটা হচ্ছে v²/2v।
গতিবেগের বর্গ ডিভাইডেড বাই 2 ইন্টু ভোল্টেজ ডিফারেন্সটা। ঠিক আছে, আচ্ছা এইবার কি, এইবার আমি এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করেছি। তো ম্যাগনেটিক ফিল্ড যদি অ্যাপ্লাই করে থাকি তাহলে চার্জ পার্টিকেল যখন যে কোনো একটা চার্জ পার্টিকেল যখন ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে যায় তখন সে একটা গতিবেগ সে পায়, সেটা কত, এফ ইজিক্যাল টু মাইনাস কিউ ভি ক্রস বি। পড়েছো তোমরা এর আগে ইলেকট্রোম্যাগনেটিজম। তাহলে যেহেতু ভি আর বি পারপেন্ডিকুলার, আগেই বলে দিয়েছি যে এইটা সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলারলি আছে, ভি আর বি এটা পারপেন্ডিকুলার, তাহলে এখান থেকে এর স্কেলার মানটা হচ্ছে কিউ ভি বি। ঠিক আছে, অর্থাৎ এই পরিমাণ ফোর্সটা সে অনুভব করছে চার্জ পার্টিকেলটা। এবং এই চার্জ পার্টিকেলটা কি করছে, একটা আর রেডিয়াসের একটা বৃত্তপথে কিন্তু ঘুরে যাচ্ছে। এবং তোমরা জানো ক্লাস 11-এ পড়েছো যে যখনই কোনো একটা বস্তু বা কোনো একটা কণা সার্কুলার কোনো ডিরেকশানে ঘুরে যায়, তাহলে সার্কুলার পথে বা বৃত্তাকার পথে ঘূর্ণনের জন্য কোনো বস্তুর যেটা দরকার পড়ে সেটা হচ্ছে অভিকেন্দ্র বল, যার রাশিমালা হচ্ছে mv²/r। তো এইখানের এই কণাটারও দরকার পড়ছে অভিকেন্দ্র বল, কিন্তু সেই অভিকেন্দ্র বলটা সে সাপ্লাই পাচ্ছে কোত্থেকে, এই যে এই ফোর্সটা, অর্থাৎ ডিউ টু ম্যাগনেটিক ফোর্স সে যে বলটা পাচ্ছে সেটাই তাকে এই অভিকেন্দ্র বলটা যোগান দিচ্ছে, দ্যাট ইজ কিউ ভি বি ইকুয়াল টু mv²/r। ঠিক আছে, তাহলে আমি এখানে কাটাকাটি করব, ভি ভি ক্যান্সেল, তাহলে কী হচ্ছে কিউ বি আর ইকুয়াল টু এম ভি, দ্যাট ইজ কিউ বাই এম, সেটা কত, কিউ বাই এম মানে হচ্ছে ভি বাই বি আর। ঠিক আছে, এবার আমি এটাকে বোথ সাইড স্কোয়ার করে দিচ্ছি, স্কোয়ার করলে কত হবে, কিউ স্কোয়ার বাই এম স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার বাই বি স্কোয়ার আর স্কোয়ার। আচ্ছা, এটা হচ্ছে 1 নম্বর, এই সমীকরণ হচ্ছে 2 নম্বর। এবার যদি আমি 2/1 করে দিই তাহলে কি হবে, 2/1 করলে এদিকে তো লেফট হ্যান্ড সাইডে কিউ বাই এমই থাকবে, কিউ স্কোয়ার বাই এম স্কোয়ার আছে, এখানে কিউ বাই এম আছে, তাহলে কাটাকুটি করলে কিউ বাই এম ইকুয়াল টু ভি স্কোয়ার বাই বি স্কোয়ার আর স্কোয়ার ইন্টু 2v বাই ভি স্কোয়ার। তাহলে এখান থেকে ভি স্কোয়ার গেল, থাকলো হচ্ছে 2v বাই বি স্কোয়ার আর স্কোয়ার। তাহলে আমরা কি পেলাম, কিউ বাই এম এর একটা অনুপাত পেলাম, সেটা হচ্ছে 2v বাই বি স্কোয়ার আর স্কোয়ার। 2v মানে এটা ভোল্টেজ ডিফারেন্স, বি মানে ম্যাগনেটিক ফিল্ড, আর আর মানে যে রেডিয়াসটায় ঘুরে যাচ্ছে সেটা। তাহলে এর মানগুলো আমরা যদি ক্যালকুলেট করি, লেনার্ডের পরীক্ষার যে ফল, সেই পরীক্ষার যে মানগুলো সেটা যদি আমি এখানে পুট করি তাহলে দেখা যাচ্ছে যে কিউ বাই এম এর মানটা সেটা কিন্তু অ্যাকচুয়ালি ইলেকট্রনের যে আপেক্ষিক আধান, দ্যাট ইজ ই বাই এম, তার সঙ্গে সম্পূর্ণ মিলে যাচ্ছে। এবং ই বাই এম এইটা আমাদের আগে থেকেই জানা আছে, ইলেকট্রনের আপেক্ষিক আধান সেটা হয় হচ্ছে 1.76 ইন্টু 10⁻11 কুলম পার কেজি। তো এইটা দেখা যাচ্ছে যে কিউ বাই এম এর যে রেশিওটা আমরা পেলাম সেটা কিন্তু ইলেকট্রনের আপেক্ষিক যে ভর তার সঙ্গে কিন্তু, বা ইলেকট্রনের যে আপেক্ষিক আধান তার সঙ্গে কিন্তু সম্পূর্ণ মিলে যাচ্ছে। তার মানটা কত, তার মানটা হচ্ছে 1.76 ইন্টু 10⁻11 কুলম পার কেজি। তাহলে এই পরীক্ষা থেকে আমরা তাহলে এই অনুসিদ্ধান্তে আসতে পারলাম যে এইখান থেকে, অর্থাৎ যে কোনো একবর্ণী আলোকরশ্মি যদি কোনো ধাতব পৃষ্ঠের মধ্যে এসে পড়ে, হ্যাঁ, সেখান থেকে যে কণার স্রোতটা বেরায় সেটা আর কিছুই না, সেটা হচ্ছে ইলেকট্রন বেরায়। ঠিক আছে, ঋণাত্মক আধান সম্পন্ন কণাটা হচ্ছে ইলেকট্রন, সেটা কিন্তু লেনার্ড তার পরীক্ষা থেকে প্রমাণ করেছিলেন। তাহলে আমরা এখান থেকে আলোক তড়িৎ ক্রিয়ার তার একটা ডেফিনেশান পেতে পারি। কি ডেফিনেশানটা, যে কোনো ধাতব পৃষ্ঠে যদি আমরা উপযুক্ত তরঙ্গদৈর্ঘ্যের আলো ফেলি তাহলে কিন্তু ওই ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রনের স্রোত বেরিয়ে আসে। এই ঘটনাটাকে আমরা বলবো আলোক তড়িৎ ক্রিয়া, এবং নির্গত ইলেকট্রনগুলোকে আমরা বলবো ফটো ইলেকট্রন, বা আলোক ইলেকট্রনও বলতে পারি। এবং এই যে প্রবাহ, ইলেকট্রনের যে একটা স্রোত থাকবে, ফটো ইলেকট্রনগুলোর একটা স্রোত থাকবে, সেই যে স্রোতের যে প্রবাহটা
তাকে কিন্তু আমরা বলতে পারি আলোক তড়িৎ প্রবাহ। ঠিক আছে, আচ্ছা, আশা করি তোমরা লেনারের পরীক্ষাটা বুঝতে পেরেছো। এবার আমরা পড়ব কার্য অপেক্ষক, খুবই ইম্পর্টেন্ট, ওয়ার্ক ফাংশন। তো কি বিষয়টা? কার্য অপেক্ষক হচ্ছে যে একটা ইলেকট্রন কিন্তু আলো পড়লো আর ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন বেরিয়ে গেল, ব্যাপারটা কিন্তু এতটা সোজা না। ইলেকট্রনগুলোকে ধাতব পৃষ্ঠ থেকে বের করার জন্য একটা নির্দিষ্ট এনার্জি কিন্তু গেইন করতে হয়। ঠিক আছে, একটা ইলেকট্রন যে ন্যূনতম শক্তি অর্জন করলে সে ধাতব পৃষ্ঠ থেকে বেরিয়ে আসতে পারে, সেইটাই হচ্ছে তার কার্য অপেক্ষক। ঠিক আছে, এবং কার্য অপেক্ষকটা কিন্তু কি, তাহলে কি বললাম আমি আরেকবার বলে দিচ্ছি, যে একটা ইলেকট্রন যে ন্যূনতম শক্তি অর্জন করলে ধাতব পৃষ্ঠ থেকে বাইরে বেরিয়ে আসতে পারবে, সেটাই হচ্ছে কার্য অপেক্ষক। এবং এটা শুধুমাত্র ধাতব পদার্থের প্রকৃতির ওপর কিন্তু নির্ভর করে, ইলেকট্রনটা কিভাবে শক্তি পাচ্ছে তার উপর কিন্তু নির্ভর করবে না। হ্যাঁ, ধাতব পৃষ্ঠের প্রকৃতির উপর নির্ভর করে এবং বিভিন্ন ধাতব পৃষ্ঠের ক্ষেত্রে কার্য অপেক্ষকের মান হয় আলাদা আলাদা। হ্যাঁ, এবং তুমি যদি কার্য অপেক্ষক যেহেতু একটা শক্তির একক, তাই জন্য সেটা কিন্তু ইভি এককে আমরা মাপি বা ইলেকট্রন ভোল্ট। কারণ আগেই বললাম যে একটা ইলেকট্রন যে শক্তিটা অর্জন করলে ধাতব পৃষ্ঠ থেকে বেরিয়ে আসতে পারবে, সেটাই কার্য অপেক্ষক। এবং সেটা মনে রাখবে যে অ্যালকালি মেটাল যেগুলো আছে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, এদের ক্ষেত্রে কিন্তু এই ওয়ার্ক ফাংশনের মানটা অনেকটাই কম। হ্যাঁ, অর্থাৎ কি, যে তুমি কম তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেললেও কিন্তু সোডিয়াম বা পটাশিয়াম থেকে ফটো ইলেকট্রন বেরিয়ে আসতে পারবে। আচ্ছা, এবার আমাদের কিছু গ্রাফ আমাদের ছবির মাধ্যমে দেখতে হবে, কিছু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা দেখব, পরীক্ষার সময় খুবই দিয়ে দেয়। আচ্ছা, সেটা হচ্ছে যে বলে যে বিভিন্ন তীব্রতার কিন্তু কম্পাঙ্ক একই। এখান থেকে দুটো গ্রাফ তোমাদের পরীক্ষায় দেয়, একটা হচ্ছে বিভিন্ন তীব্রতা এবং একই কম্পাঙ্কের আলো যদি ধাতব পৃষ্ঠে ফেলা হয়, তাহলে তার ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ বৈশিষ্ট্য লেখো, ভোল্টেজ ভার্সেস কারেন্টের যে গ্রাফ, সেটা তোমাদের এঁকে দেখাতে হতে পারে, বা এর উল্টোটাও দেয় অনেক সময়, যে একই তীব্রতা কিন্তু কম্পাঙ্ক আলাদা। এদেরও কিন্তু বৈশিষ্ট্য লেখ পরীক্ষার সময় দিয়ে দেয়। তো এইখানে আমি আগে গ্রাফের নেচারটা কীরকম হয় সেটা তোমাদের বলে দিই। এটা হচ্ছে তীব্রতা বেশি, তীব্রতা কম। এটা হচ্ছে ফটো কারেন্ট, ওয়াই অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর ভোল্টেজ আছে। আর এইটা হচ্ছে নিবৃত্তি বিভব, যেটা বলিনি আমি এখনো, বলবো, বা ছেদক বিভব। তাহলে এখানে এইটা হচ্ছে বিভিন্ন তীব্রতা, দেখো কিন্তু কম্পাঙ্ক একই, দুটোরই কম্পাঙ্ক নিয়ম আছে। ঠিক আছে, তো এইখানে দেখো কি বোঝানো হয়েছে, যে বিভিন্ন তীব্রতার কিন্তু একই কম্পাঙ্কের দুটো আলোকরশ্মি ফেলা হয়েছে, এবং সেখানে কিন্তু আমরা বৈশিষ্ট্য লেখটা অর্থাৎ কারেন্ট ভার্সেস ভোল্টেজের লেখচিত্রটা কিন্তু এরকম পাচ্ছি। তো এইখান থেকে কিছু বোঝার বিষয় আছে, লেখচিত্রটা কি বৈশিষ্ট্য। দেখো, প্রথম কথা হচ্ছে ভোল্টেজ যখন বাড়ছে তখন কিন্তু কারেন্টটা কিন্তু বাড়ছে, এই কথাটার মানেটা কি? আমরা এর আগে একটু আগেই বললাম যে ক্যাথোড এবং যে সংগ্রাহক তাদের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স থাকে, সেটা হচ্ছে ভি। ক্যাথোডের ভোল্টেজ ছিল -V এবং এই অ্যানোডের ভোল্টেজ ছিল 0, অর্থাৎ এদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে +V। অর্থাৎ এই ভোল্টেজটা যতই বাড়বে তত তো ইলেকট্রনগুলো দ্রুত এখান দিয়ে চলে যাবে, যত ভোল্টেজটা বাড়ছে, অর্থাৎ পজিটিভ ভোল্টেজ বা তাদের মধ্যে ভোল্টেজের ব্যবধান যত বাড়বে ততই বেশি কিন্তু ইলেকট্রনগুলো সংগ্রাহকের দিকে ছুটে যাবে। অর্থাৎ তাহলে কি হলো, সংগ্রাহকের দিকে যত ছুটে যাবে তাহলে কি তার ফটো ইলেকট্রন বাড়লো, অর্থাৎ ফটো কারেন্ট বাড়ছে, অর্থাৎ ভোল্টেজ বাড়ছে, কারেন্ট বাড়ছে, এটা আমরা বুঝতে পারলাম। কিন্তু ভোল্টেজের মান যত খুশি বাড়িয়ে
ফটো কারেন্টের মান কি যত খুশি বাড়ানো যায়? সেটা কিন্তু যাবে না। এখানে দেখো ভোল্টেজের মান কিন্তু একটা নির্দিষ্ট সময় পর ফটো কারেন্টগুলো কিন্তু মানে তোমার সম্পৃক্ত প্রবাহ হয়ে গেছে। অর্থাৎ কি বোঝাতে গেছি, যে ভোল্টেজ তুমি এক সময় যতই বাড়াও না কেন, এমন একটা সময় আসবে যখন কিন্তু ইলেকট্রনগুলো কিন্তু সমস্ত ক্যাথোড থেকে বেরিয়ে সংগ্রাহকের মধ্যে পৌঁছে গেছে। হ্যাঁ, ভোল্টেজের মান তুমি বাড়াতে বাড়াতে এমন একটা পর্যায়ে নিয়ে গেছো যখন কিন্তু কি আর কিন্তু ফটো ইলেকট্রন বেরানোর নেই, যত ফটো ইলেকট্রন ছিল সব ক্যাথোড থেকে বেরিয়ে সংগ্রাহকের মধ্যে চলে গেছে। ঠিক আছে, অর্থাৎ আমরা কিন্তু তখন বলতে পারি যে কারেন্টটা সম্পৃক্ত হয়ে গেছে, কারেন্টটা কিন্তু সম্পৃক্ত হয়ে গেছে। আচ্ছা, এবার একটা জিনিস বোঝো যে ভোল্টেজ যদি ধ্রুবক থাকে তাহলে কিন্তু দেখো ভোল্টেজ ধ্রুবকটা মনে করো, তাহলে আলোকরশ্মি তীব্রতা এটা বেশি এটা কম। তাহলে তোমরাই বলো গ্রাফ দেখে যে যত আলোকরশ্মি বেশি তীব্র হবে তত তার কারেন্টের মানটা বড় হবে। এটা তীব্রতা কম তাই তার কারেন্টের মানও কম, এখানে তীব্রতা বেশি কারেন্টের মানটা বেশি। হ্যাঁ, অর্থাৎ এটা কি তোমরা জানতে পারলে? তাহলে ভোল্টেজ যদি ধ্রুবক হয় তাহলে আলোক মানে ফটো কারেন্ট যেটা, হ্যাঁ, বা ফটো ইলেকট্রিক যে কারেন্টটা সেটা কিন্তু আলোর তীব্রতার সঙ্গে কিন্তু সমানুপাতিক। ঠিক আছে, আলোর তীব্রতা যত বাড়বে তত ফটো ইলেকট্রিক কারেন্ট বাড়বে, আলোর তীব্রতা কমলে ফটো কারেন্ট কমবে। আচ্ছা, এইবার তোমাদের আরেকটা বিষয় বোঝানোর আছে। এই যে আমি এখানে একটা বলেছিলাম যে নিবৃত্তি বিভব বা ছেদক বিভব, এই কথাটার মানেটা কি? হ্যাঁ, ইংরেজিতে বলে একে স্টপিং পোটেনশিয়াল। নিবৃত্তি বিভব বা ছেদক বিভব বা ইংরেজিতে বলে স্টপিং পোটেনশিয়াল। কি বিষয়টা? একটা জিনিস দেখো যে ক্যাথোডের সাপেক্ষে অ্যানোড কিন্তু পজিটিভ ভোল্টেজে আছে। ক্যাথোডকে দিয়েছি -B ভোল্টেজ, অ্যানোডকে দিয়েছি 0 ভোল্টেজ। ঠিক আছে, এইবার তুমি যদি অ্যানোডের ভোল্টেজের মানটা 0 থেকে আরও কমাতে শুরু করো, নেগেটিভ চলে আসো, তাহলে নেগেটিভ চলে আসলে কি হবে? নেগেটিভ চলে আসলে তাহলে তোমাদের মনে হতে পারে আর মনে হয় ইলেকট্রন এসে পৌঁছাতে পারবে না, কারণ এমনিতেই ইলেকট্রন নেগেটিভ চার্জ, তো অ্যানোড পজিটিভ ছিল, অ্যানোড যদি এখন নেগেটিভ চলে আসে তাহলে তো আর ইলেকট্রনগুলো সংগ্রহকে পৌঁছানো সম্ভব না। দেখো তুমি যদি অ্যানোডের ভোল্টেজটা গ্রাউন্ডেড আছে, এখন যদি অ্যানোডের ভোল্টেজটা কমাতে কমাতে তুমি যদি নেগেটিভে চলে যাও তাহলে কিন্তু ফটো ইলেকট্রনের মান বা ফটো ইলেকট্রিক কারেন্টের মানটা কিন্তু সঙ্গে সঙ্গে 0 হয় না, প্রথমে কমে, কমতে কমতে তারপরে 0 হয়। তার কারণটা কি? কেন অ্যানোডের ভোল্টেজ নেগেটিভ করা সত্ত্বেও ফটো ইলেকট্রন প্রবাহটা পাওয়া যায়? তার কারণ ফটো ইলেকট্রনগুলোর গতিশক্তি এতটাই তীব্র থাকে, এখান থেকে ফটো ইলেকট্রনগুলোর গতিবেগ বা গতিশক্তি এতটাই বেশি থাকে, তারা কিন্তু অ্যানোডের ঋণাত্মক বিভবের জন্য যে বিকর্ষণ বল, সেই বিকর্ষণ বলকে উপেক্ষা করে তারা কিন্তু দ্রুত সংগ্রাহকের দিকে পৌঁছাতে পারে। হ্যাঁ, তুমি এখন অ্যানোডের ভোল্টেজ কমাচ্ছ, কমাতে কমাতে এমন একটা নির্দিষ্ট ভোল্টেজে নিয়ে গেলে তখন কিন্তু আর কোনো ফটো ইলেকট্রন এসে পৌঁছাতে পারবে না। অ্যানোডের মানটা যথেষ্ট পরিমাণে কমিয়ে দিয়েছো, তাহলে এতটাই বিকর্ষণ বলের মান বেশি হয়ে গেছে যে দ্রুত গতির ইলেকট্রনও কিন্তু অ্যানোডে এসে বা সংগ্রাহক প্লেটে এসে পৌঁছাতে পারবে না। অর্থাৎ তখন ফটো ইলেকট্রিক কারেন্টের মান 0 হবে, তখন কোনো আমরা ফটো কারেন্ট পাবো না। ওই যে ভোল্টেজটা, যে ভোল্টেজের জন্য তাহলে কি হলো, কোনো ফটো ইলেকট্রনের প্রবাহ পাওয়া গেল না। হ্যাঁ, অর্থাৎ কোনো ফটো ইলেকট্রন ক্যাথোড থেকে বেরিয়ে সংগ্রাহকের মধ্যে পৌঁছাতে পারলো না। সেই যে ভোল্টেজটা তাকেই আমরা বলেছি নিবৃত্তি বিভব বা ছেদক বিভব বা স্টপিং পোটেনশিয়াল। ওই জন্য দেখো এটা কিন্তু নেগেটিভ হয়, ভোল্টেজের নেগেটিভ স্কেলে আছে এটা, অর্থাৎ এটা এখানে আমরা V0 দিয়ে ডিনোট করি একে, স্টপিং পোটেনশিয়ালকে। এবং বুঝতে পারছো নেগেটিভ কেন হয়, কারণ এটা দুজনের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স তখন নেগেটিভ হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা এর সংজ্ঞাটা কী করে দেবো ছেদক বিভবে? যে ফটো ক্যাথোডের সাপেক্ষে যে ন্যূনতম ঋণাত্মক বিভবে রাখলে হ্যাঁ ফটো কারেন্ট পাওয়া যায় না, অর্থাৎ ফটো কারেন্টের মান 0 হয়, তাকেই কিন্তু আমরা বলবো ছেদক বিভব। হ্যাঁ, ফটো ক্যাথোডের সাপেক্ষে যে ন্যূনতম ঋণাত্মক বিভবে রাখলে ফটো ইলেকট্রনের প্রবাহ 0 হয়, তাকে কিন্তু আমরা বলবো নিবৃত্তি বিভব বা ছেদক বিভব। ঠিক আছে, এবং এখানে একটা কথা বলে রাখি যে তীব্রতার ওপর কিন্তু ছেদক বিভব বা নিবৃত্তি বিভব নির্ভর করছে না। দেখো এখানে দুটো আলোকরশ্মি তোমার দিয়েছি, একটা তীব্রতা বেশি একটা তীব্রতা কম, কিন্তু নিবৃত্তি বিভব কিন্তু একটাই। অর্থাৎ
তীব্রতার সঙ্গে নিবৃত্তি বিভবের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। আচ্ছা, কারণ কি, যে তোমার তীব্রতা যাই হোক না কেন, একটা নির্দিষ্ট কম্পাঙ্কের একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির যদি আলো ফেলো, তাহলে তার ক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্টই পাওয়া যাবে তোমার নিবৃত্তি বিভবটা। আচ্ছা, এবার আমরা উল্টো গ্রাফটা দেখব। বিভিন্ন তীব্রতা না, একই তীব্রতা কিন্তু কম্পাঙ্ক আলাদা। তাহলে আমরা গ্রাফটা যদি আঁকি, কারেন্ট ভার্সেস ভোল্টেজের গ্রাফটা, এদিকে ফটো ইলেকট্রিক কারেন্ট, এদিকে ভোল্টেজ, এবং এইখানে যে লেখচিত্রটা পাওয়া যায় সেটা হচ্ছে এরকম। অনেকটা দেখতে এরকম। এটা হচ্ছে V01, এটা V02, হ্যাঁ। এবং এখানেই বুঝতে পারছো যে তীব্রতা ধ্রুবক আছে। এটা Γ1, এটা Γ2, কম্পাঙ্ক আলাদা, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো যদি আলোকরশ্মির তীব্রতা ধ্রুবক থাকে এবং কম্পাঙ্ক আলাদা হয়, তাহলে কিন্তু কারেন্ট ভার্সেস ভোল্টেজ লেখচিত্রটা কেমন হয় তাহলে তোমরা বুঝতেই পারছো। এবং এখানে দেখতে পাচ্ছ যে, এবং এখানে μ1টা গ্রেটার দ্যান μ2। তার মানে কি বুঝতে পারছো, যদি ভোল্টেজ ধ্রুবক থাকে তাহলে কিন্তু যার কম্পাঙ্ক বেশি তার জন্য নিবৃত্তি বিভব বেশি হবে, ঠিক আছে। যে আলোকরশ্মি, তাহলে এখানে দেখো নিবৃত্তি বিভবটা কিন্তু দুটো বিষয়ের উপর নির্ভর করছে। একটা হচ্ছে ফটো ক্যাথোডের ধাতব পৃষ্ঠের উপর, একটা হচ্ছে কম্পাঙ্কের উপর। তো আগেই বলে দিয়েছি নিবৃত্তি বিভব প্রত্যেকটা মানে ধাতব পদার্থের ক্ষেত্রে আলাদা আলাদা হবে। এবং এখানে কিন্তু তোমরা বুঝতে পারছো যে ভোল্টেজ যদি ধ্রুবক থাকে তাহলে কম্পাঙ্ক যার বেশি তার কিন্তু নিবৃত্তি বিভব বেশি, কম্পাঙ্ক যার কম তার কিন্তু নিবৃত্তি বিভবের মানটা কিন্তু কম, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে ফটো ইলেকট্রনের গতিশক্তি। দেখো, ফটো ইলেকট্রনের গতিশক্তির সঙ্গে তার নিবৃত্তি বিভবের সম্পর্ক, এইটা তোমাকে কিন্তু জানতে হবে। তো কি বিষয়টা, তাহলে একটু আগেই তোমাদের বললাম কি, যে সংগ্রাহক প্লেট তার ভোল্টেজটা যদি V0 হয়ে যায়, অর্থাৎ নিবৃত্তি বিভব বা ছেদক বিভবের সমান হয়ে যায়, তাহলে কিন্তু আর কোনো ফটো কারেন্ট পাওয়া যাবে না। হ্যাঁ, নিবৃত্তি বিভব যাওয়া মানেটা কি, যে ফটো ইলেকট্রিক প্রবাহ 0 হবে। হ্যাঁ, তো তার মানেটা কি, তার মানে ইলেকট্রন যা এনার্জি এতক্ষণ গেইন করেছিল সেই এনার্জিটা কিন্তু টোটালটাই লুজ করতে থাকবে। অর্থাৎ ফটো ইলেকট্রনের সর্বোচ্চ যেটা গতিশক্তি সে অর্জন করেছিল সেটা কি করবে, সেটা এই V0 বিভব প্রভেদ সম্পন্ন স্থানের মধ্যে যাওয়ার জন্য তার ইলেকট্রন হ্রাসের সঙ্গে সমান, যাওয়ার জন্য ইলেকট্রনের শক্তি হ্রাস। অর্থাৎ সে কি, যে সর্বোচ্চ যত এনার্জি সে গেইন করেছিল এই V0 বিভব প্রভেদ সম্পন্ন স্থানের মধ্যে দিয়ে যাওয়ার জন্য ইলেকট্রনগুলো যে পরিমাণ এনার্জি লুজ করলো তার সঙ্গে সমান। তাহলে ই ম্যাক্সটা কত হয় তোমরা জানো, সর্বোচ্চ গতিবেগ যদি ইলেকট্রন ভি ম্যাক্স অর্জন করে থাকে তাহলে তার সর্বোচ্চ গতিশক্তি হবে হচ্ছে 1/2 mv ম্যাক্স তার স্কোয়ার, ঠিক আছে। এবং V0 বিভব প্রভেদ সম্পন্ন স্থানের মধ্যে দিয়ে যাওয়ার জন্য ইলেকট্রনের শক্তি হ্রাস, তাহলে এক্ষুনি পড়িয়েছি তোমাদের বা বলেছি যে একটা চার্জ পার্টিকেল ই, ইলেকট্রনের চার্জ ই, এবং V0 বিভব প্রভেদ সম্পন্ন স্থানের মধ্যে দিয়ে তার শক্তি যেটা হ্রাস হবে সেটা হচ্ছে EV0, চার্জ ইন্টু ভোল্টেজ। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে, V ম্যাক্স স্কোয়ার সেটা কি দাঁড়াচ্ছে 2E V0/m। তাহলে V ম্যাক্সটা কত দাঁড়াবে, V ম্যাক্সটা হচ্ছে √, এইটা।
ভি ম্যাক্সের দাঁড়ালো হচ্ছে √2 EV0/m। অর্থাৎ তাহলে তোমরা বুঝতে পারলে, হ্যাঁ, এটাই হচ্ছে নিবৃত্তি বিভব এবং ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগের মধ্যে সম্পর্ক। আচ্ছা, এইবার আমরা চলে যাব সূচনা কম্পাঙ্ক। এই ফর্মুলাটা তোমরা মনে রাখবে, এই ফর্মুলা দিয়ে কিন্তু তোমাদের গাণিতিক প্রশ্ন আসতে পারে। খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, যেটা তোমাদের বললাম গতিশক্তি এবং নিবৃত্তি বিভবের সম্পর্ক। সূচনা বা প্রারম্ভ কম্পাঙ্ক। দেখো, প্রত্যেকটা ধাতুরই কিন্তু এমন একটা কম্পাঙ্ক আছে যার জন্য তার ফটো ইলেকট্রনের কিন্তু গতিশক্তি 0 হবে। ঠিক আছে, সেই কম্পাঙ্কটাকে আমরা বলি নিউ 0 কম্পাঙ্ক। হ্যাঁ, অর্থাৎ সেই ধাতু পৃষ্ঠের ওপর তুমি যদি নিউ 0 কম্পাঙ্কের আলো ফেলো, তাহলে কিন্তু কোনো ফটো ইলেকট্রন বেরাবে না, বা ফটো ইলেকট্রন কিন্তু কারেন্ট বেরাবে না। ঠিক আছে, এখন তুমি আলোক রশ্মির তীব্রতা তুমি যতই বাড়াও না কেন, আলোক রশ্মির তীব্রতা তুমি যথেষ্ট বাড়াতেই পারো, কিন্তু কম্পাঙ্ককে নিউ 0 থেকে বেশি হতে হবে যদি তুমি ফটো ইলেকট্রিক কারেন্টটা পেতে চাও। হ্যাঁ, অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে ধাতব পৃষ্ঠের ওপর তুমি একটা ন্যূনতম কম্পাঙ্কের আলো তোমাকে ফেলতেই হবে যদি তুমি ফটো ইলেকট্রিক প্রবাহটা পেতে চাও। তো সেই ন্যূনতম কম্পাঙ্কটাই হচ্ছে নিউ 0। হ্যাঁ, তো কি বললাম, যে যে ন্যূনতম কম্পাঙ্কের আলো কোনো ধাতব পৃষ্ঠের ওপর ফেললে সেই ধাতব পৃষ্ঠ থেকে ফটো ইলেকট্রনের প্রবাহ শুরু হয় বা ফটো ইলেকট্রন বেরোতে শুরু করে, সেই কম্পাঙ্কটাকে আমরা বলবো সূচনা কম্পাঙ্ক। ঠিক আছে, সূচনা কম্পাঙ্ক। তাহলে তোমরা জানো যে নিউ 0 সঙ্গে λ0 সম্পর্ক আছে একটা। তাহলে এখান থেকে তোমরা জানো নিউ মানে হচ্ছে C/λ। তাহলে λ0 মানে কি পাচ্ছ, C/নিউ 0, যেখানে সিটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোক রশ্মির গতিবেগ। হ্যাঁ, অর্থাৎ তুমি উল্টোভাবে বলতে পারো যে একটা নির্দিষ্ট ধাতব পৃষ্ঠের ওপর একটা ন্যূনতম তরঙ্গ দৈর্ঘ্যের আলো তোমাকে ফেলতে হবে যদি তুমি সেখান থেকে ফটো ইলেকট্রনের প্রবাহ পেতে চাও। আচ্ছা, এখন তুমি যদি এমন কম কম্পাঙ্কের আলো ফেলো, বা এমন তুমি কম কম্পাঙ্কের আলো ফেললেও তোমার ফটো ইলেকট্রনের প্রবাহ হবে, তবে সেক্ষেত্রে তোমাকে অ্যালকালি মেটাল নিতে হবে। অর্থাৎ সোডিয়াম বা পটাশিয়াম জাতীয় ধাতু তোমাকে নিতে হবে অ্যালকালি মেটাল হিসাবে, তাহলেই তুমি একমাত্র কম কম্পাঙ্ক। কিন্তু কম কম্পাঙ্ক হলেও সেটা কিন্তু কখনো ওই নিউ 0 বা প্রবাহ মানে সূচনা কম্পাঙ্কের থেকে কম হলে চলবে না। আচ্ছা, এইবার তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়ার কিছু বৈশিষ্ট্য। এতক্ষণ ধরে যা যা পড়ালাম সেরকম তোমরা যদি ক্লাসটা ভালো করে ফলো করো, তাহলে তোমরা নিজেরাই আলোক তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্যগুলো বুঝতে পারবে। যেমন প্রথম কথা হচ্ছে আলোক রশ্মি মানে আলোক তড়িৎ ক্রিয়ায় ফটো ইলেকট্রিক যে কারেন্টটা সেটা কিন্তু আলোর তীব্রতার সঙ্গে সমানুপাতিক। তীব্রতা যদি বাড়ে তাহলে ফটো ইলেকট্রিকের যে কারেন্টটা সেটার মান বাড়বে। এবার ফটো ইলেকট্রনগুলোর সর্বোচ্চ বেগ বা গতিশক্তি সেটা কিন্তু, হ্যাঁ, গতিশক্তিটা কিন্তু তোমার তীব্রতার উপর নির্ভর করবে না, সেটা নির্ভর করবে কম্পাঙ্কের উপরে। অর্থাৎ কম্পাঙ্ক যেটা নিউ, এর উপরে কিন্তু তার গতিশক্তি অর্থাৎ ইম্যাক্সটা নির্ভর করবে। ইম্যাক্সটা মানে সর্বোচ্চ গতিবেগ বা গতিশক্তি কিন্তু কখনোই তার তীব্রতার উপর কিন্তু নির্ভর করবে না, নির্ভর করবে তার গতিশক্তির ওপর। ঠিক আছে, আচ্ছা, এবার আর কি আছে, এবার প্রতিটি ধাতুরই কিন্তু একটা প্রারম্ভিক কম্পাঙ্ক কিন্তু আছে। হ্যাঁ, অর্থাৎ এর থেকে যদি তুমি কম কম্পাঙ্কের আলো ফেলো, মানে এমনও হতে পারে যে তুমি তার থেকে অনেক বেশি তীব্র আলো ফেলছো, কিন্তু তীব্র আলো ফেললেও কিন্তু চলবে না। আলো তীব্র ফেললেও তোমাকে কিন্তু কম্পাঙ্ক যেটা আছে সেটা কিন্তু সূচনা কম্পাঙ্কের থেকে বেশি হতে হবে। হ্যাঁ, আচ্ছা, চতুর্থ কি, যে প্রত্যেকটা ধাতুর জন্যই কিন্তু একটা প্রারম্ভ কম্পাঙ্ক আছে। প্রত্যেকটা ধাতুরই কিন্তু নিজস্ব কিছু প্রারম্ভ কম্পাঙ্ক আছে। ওই প্রারম্ভ কম্পাঙ্কের থেকে বেশি কম্পাঙ্কের আলোক রশ্মি তোমাকে ফেলতে হবে যদি তুমি ওই ধাতব পৃষ্ঠ থেকে ফটো ইলেকট্রন পেতে চাও। আচ্ছা, ফটো ইলেকট্রনের গতিবেগের মান 0 থেকে একটা নির্দিষ্ট অসীম অবধি, তার মধ্যে যে কোনো কিছু হতে পারে, যে কোনো মানের হতে পারে, এর কোনো নির্দিষ্ট রেঞ্জ নেই। 0 থেকে ইনফিনিটি যে কোনো মানের মধ্যে হতে পারে। আর এই যে ফটো ইলেকট্রনের যে প্রবাহটা না,
মানে ফটো ইলেকট্রিকের যে কারেন্টের যে ঘটনাটা, আলোক তড়িৎ যে ক্রিয়াটা, সেটা কিন্তু হচ্ছে একটা তাৎক্ষণিক প্রক্রিয়া। অর্থাৎ ধাতব পৃষ্ঠের ওপর আলোক রশ্মি আপতিত হলো এবং সেখান থেকে ইলেকট্রনের নির্গমন হলো। এইটা অত্যন্ত তাৎক্ষণিক এবং স্পন্টেনিয়াস প্রক্রিয়া। এখানে কিন্তু কোনো সময়ের ব্যবধান নেই। আপতিত আলোক রশ্মি এবং নির্গত ইলেকট্রনের মধ্যে কিন্তু কোনো সময়ের কিন্তু গ্যাপ নেই। আচ্ছা, এবার আলোর যে তরঙ্গ তত্ত্ব, দেখো আলো বা যে কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গ, হ্যাঁ, যারা তরঙ্গের আকারে চলাচল করে, এই আলোর তরঙ্গ তত্ত্ব দিয়ে কিন্তু ফটো ইলেকট্রিক এফেক্টকে কিন্তু ব্যাখ্যা করা যাবে না। আমি আগেই বলেছি তোমাকে যে 1905 সালে বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক তিনি কিন্তু কৃষ্ণবস্তু বিকিরণ এই ঘটনার সত্য অবলম্বন মানে সত্যতা যাচাই করার জন্য আর কৃষ্ণবস্তু বিকিরণের যে প্রকৃত কারণ সেটা খুঁজে বের করার জন্য এই কোয়ান্টাম তত্ত্বের কিন্তু প্রবর্তন করেছিলেন। হ্যাঁ, এবং তখনই তোমাকে বলা হয়েছিল যে শুধু কৃষ্ণবস্তু বিকিরণ না, ফটো ইলেকট্রিক এফেক্টও আছে, সেটা কিন্তু এই আলোর তরঙ্গ তত্ত্বের সাহায্যে কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারি না। হ্যাঁ, তার কারণটা কি? প্রথম কারণ হচ্ছে আলোর তরঙ্গ তত্ত্বের ব্যর্থতা। এটাও কিন্তু তোমাদের পরীক্ষায় 2 নম্বরের কোশ্চেন হিসাবে চলে আসতে পারে। প্রথম কথা হচ্ছে যে ফটো ইলেকট্রনের সর্বোচ্চ প্রবাহ, ফটো ইলেকট্রনের সর্বোচ্চ প্রবাহ কত পাওয়া যেতে পারে? দেখো এখন তোমার সর্বোচ্চ প্রবাহ না বলে একে গতিশক্তি বলাই ভালো। মানে আমি যে ফটো ইলেকট্রনগুলো যে পাচ্ছি তার গতিশক্তি কি আমি ইচ্ছামতো বাড়াতে পারি? হ্যাঁ, সেটা তো শক্তি সংরক্ষণ নীতির বিরোধী। হ্যাঁ, সেটা তোমরা এমনিই বলতে পারো, কিন্তু সেটা এই তত্ত্বের মাধ্যমে কি করে বোঝা যায়? দেখো, তুমি ধাতব পৃষ্ঠের ওপরে বেশি তীব্রতার আলো ফেলছো। এখন বেশি তীব্রতার আলো ফেলা মানে কি? ওখান থেকে যে নির্গত যে ফটো ইলেকট্রনগুলো তাদের দ্বারা বাহিত শক্তির পরিমাণও বেশি। হ্যাঁ, অর্থাৎ তুমি যত বেশি তীব্র আলো ফেলবে, হ্যাঁ, সেখান থেকে ধাতব পৃষ্ঠ থেকে নিঃসৃত ইলেকট্রনের কিন্তু গতিশক্তিও কিন্তু বেশি হওয়ার কথা। কিন্তু নিবৃত্তি বিভব জানো, নিবৃত্তি বিভব যেটা V0, পরীক্ষা দ্বারা দেখা গেছে যে একটা ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ কিন্তু কখনো বা সর্বোচ্চ গতিশক্তি কিন্তু কখনো EV0 অপেক্ষা বেশি হতে পারে না। অর্থাৎ তুমি চাইলেই কিন্তু ইলেকট্রনের গতিশক্তি যথেচ্ছ পরিমাণে তুমি বাড়াতে পারবে না। আচ্ছা, এবং প্রারম্ভ কম্পাঙ্ক, প্রারম্ভ কম্পাঙ্কটা কি? প্রারম্ভ কম্পাঙ্কে একটু আগেই তোমাকে বললাম যে ধাতব পৃষ্ঠের ওপর তুমি যত বেশি তীব্রতার আলোই ফেলো না কেন, আলোর কম্পাঙ্ক হতে হবে এই প্রারম্ভ কম্পাঙ্ক অপেক্ষা বেশি, অর্থাৎ গ্রেটার দ্যান μ0। হ্যাঁ, যত বেশি তীব্র আলোই ফেলো না কেন, আলোকরশ্মির তীব্রতা কিন্তু এর থেকে বেশি হতে হবে। হ্যাঁ, আলোকরশ্মি যদি কম তীব্র আলোও ফেলো কিন্তু তার কম্পাঙ্ক যদি এই প্রারম্ভ কম্পাঙ্কের থেকে বেশি থাকে তাহলে কিন্তু ফটো ইলেকট্রিক কারেন্ট আমরা পাবো। কিন্তু প্রারম্ভ কম্পাঙ্ক বা সূচনা কম্পাঙ্কের থেকে কম হলে আমরা কিছুতেই ফটো ইলেকট্রন পাবো না। আর 3 নম্বর কথা হচ্ছে যেটা অত্যন্ত তাৎক্ষণিক প্রক্রিয়া, স্পন্টেনিয়াস। তো কী বিষয়টা? এই যে ধাতব পৃষ্ঠের ওপর আলোকরশ্মি এসে পড়লো এবং ইলেকট্রন বেরিয়ে গেল, এইটা কিন্তু খুব তাৎক্ষণিক প্রক্রিয়া। হ্যাঁ, এখানে কিন্তু সময়ের কোনো ব্যবধান নেই। আলোর তরঙ্গ তত্ত্ব অনুসারে এটা বলা যায়, কিন্তু বাস্তবে কিন্তু এদের মধ্যে একটা সময়ের পার্থক্য কিন্তু থেকেই যায়। তো এইগুলো হচ্ছে আলোর তরঙ্গ তত্ত্বের ব্যর্থতা। তোমরা বাড়িতে ভালো করে পড়বে এগুলো। আচ্ছা, তো এখন বিষয়টা হচ্ছে যে এরপরে তোমাদের যেটা পড়াতে হবে সেটা হচ্ছে যে বিকিরণের কোয়ান্টাম তত্ত্ব আমরা পড়ব। ফোটন কণা, বিকিরণের কোয়ান্টাম তত্ত্বে আমরা ফোটন কণা সম্বন্ধে পড়ব। উনিশশো সালে যখন বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক তার বিখ্যাত কোয়ান্টাম তত্ত্বের প্রবর্তন করেছিলেন, তার ঠিক পরবর্তীকালে বিজ্ঞানী আইনস্টাইন কিন্তু ফোটন কণার তত্ত্ব কিন্তু আনেন এবং ফোটন কণার তত্ত্বের মাধ্যমে তার যে এই কোয়ান্টাম তত্ত্ব, প্ল্যাঙ্কের যে কোয়ান্টাম তত্ত্ব,
সেই থিওরিটাকেই আরেকটু এনলার্জমেন্ট করেন বা পরিবর্ধন করেন, হ্যাঁ, এবং যার সাহায্যে সেটা কিন্তু আইনস্টাইনের কোয়ান্টাম তত্ত্ব। তো সেখানে কি বলা হয়েছে? তো সেখানে তিনি একটা অদ্ভুত কথা বললেন, বললেন যে তড়িৎচুম্বকীয় বিকিরণ সেটা কিন্তু এক ধরনের কণা স্রোত। সেটা কোন কণা স্রোত? সেটা কিন্তু ফোটন কণা স্রোত। হ্যাঁ, আইনস্টাইন এক অদ্ভুত কথা বললেন যে তড়িৎচুম্বকীয় যে তরঙ্গ সেটা কিন্তু বা তোমার তড়িৎচুম্বকীয় যে বিকিরণ সেটা কিন্তু এক ধরনের ফোটন কণার স্রোত বা ফোটন কণাগুলো একটা প্যাকেট আকারে আসে। আমরা যে সমস্ত আলোকরশ্মি দেখি না কেন, দৃশ্যমান আলোকরশ্মি যা যা আছে, সূর্য বা এমনি আমাদের যে দৈনন্দিন জীবনে ব্যবহারকারী যে আলো, সেখানে থেকে যে আলোটা বেরিয়ে আসে সেটা কিন্তু অ্যাকচুয়ালি ফোটন কণার স্রোত বেরিয়ে আসে, ফোটন কণার প্যাকেট, সেটা বলে গেছেন বিজ্ঞানী আইনস্টাইন। তো এই যে ফোটন কণা, তার কী ধর্ম আছে? প্রথম কথা হচ্ছে ফোটন কণা নিস্তরীয়, এর কোনো আধান নেই, আধান নেই, প্রথম পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এর স্থির ভর বা বিরাম ভর কিন্তু 0। হ্যাঁ, স্থির ভর বা বিরাম ভর 0। আচ্ছা, 3 নম্বর কথা কি, যে ফোটন কণা দ্বারা বাহিত শক্তি সেটা কত? ফোটন কণা দ্বারা বাহিত শক্তি E=h নিউ। খুবই ইম্পর্টেন্ট, ফোটন কণা দ্বারা বাহিত শক্তি হচ্ছে, ফোটন কণার এনার্জি হচ্ছে E=h নিউ। নিউটা কম্পাঙ্ক এবং এইচটা হচ্ছে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, প্ল্যাঙ্কের ধ্রুবক, যার মানটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। সেটা হচ্ছে 6.625 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড। দেখো অনেক ছেলে ভুল করে এখানে জুল পার সেকেন্ড বলে দেয়, জুল পার সেকেন্ড বলবে না, তাহলে 0 হয়ে যাবে। প্ল্যাঙ্কের ধ্রুবকের মানটা হচ্ছে 6.625 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড। আর সিজিএসে বলতে চাইলে 10⁻² আর্ক সেকেন্ড। ঠিক আছে? আচ্ছা, এবং ফোটন কণার এনার্জি কত? আচ্ছা, বিজ্ঞানী আইনস্টাইন তার বিখ্যাত রিলেটিভিটি থিওরিতে বলে গেছেন যে কোনো কণার শক্তি কী হয়, E=√p²c² প্লাস m0² c⁴। এটা কোনো কণার শক্তি। তো ফোটনের তো বিরাম ভর নেই, তাহলে m0টা 0, তাহলে কি থাকছে? তাহলে E=pc, পিটা হচ্ছে কণার ভরবেগ। হ্যাঁ, তাহলে এখান থেকে তোমার পিটা কত বেরিয়ে যাচ্ছে, ফোটন কণার ভরবেগ, সেটা হচ্ছে E/c, অর্থাৎ E মানে h নিউ, তাহলে h নিউ/c, ফোটন কণার ভরবেগ দাঁড়ালো h নিউ/c। ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের ক্লাসটা। তোমরা বাড়িতে ভালো করে অধ্যয়ন করবে, তাহলে আশা করি কোনো সমস্যা হবে না। এর পরের দিন আমরা আলোক তড়িৎ ক্রিয়ার সমীকরণ সম্বন্ধে আলোচনা করব। ঠিক আছে? ধন্যবাদ।